ডেক্সটার এক এমন সিরিয়াল কিলার যে খুন করে অন্যান্য সিরিয়াল কিলারদেরকে, যারা অন্যায়ভাবে সাধারণ মানুষদেরকে হত্যা করে। গত পর্বে আমরা দেখেছিলাম ডেক্সটার একে একে অনেকজন সিরিয়াল কিলারকে নির্মমভাবে খুন করেছে এবং তাদের টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিয়েছে। আর তার জীবনের প্রথম খুনই শুরু হয়েছিল এক নার্সকে দিয়ে, কারণ সেই নার্স একে একে বহু পেশেন্টকে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলত। আর এখান থেকে শুরু হতে যাচ্ছে ডেক্সটারের সেকেন্ড পার্ট। আপনারা যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা আগে দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা এক রাতে সার্জেন্ট জেমসকে দেখতে পাই। বেশ কয়েকজন বন্ধু তাকে বাইরে নিয়ে যায়। তারা বলে তারা একটি পার্টিতে যাবে। তারা সঙ্গে করে জোকারের মুখোশও নিয়ে এসেছিল, কিন্তু খুব দ্রুতই বোঝা যায় তারা পার্টিতে যাচ্ছে না, বরং তারা এই মুখোশ পরে সরাসরি গুরেরোর বাড়িতে গিয়ে তাকে ভয় দেখাতে চাইছে, যাতে রিকির সঙ্গে যা হয়েছিল আজকের পর ডিপার্টমেন্টের আর কোনো অফিসারের সঙ্গে সেরকম কিছু না ঘটে। কিন্তু এখানে ব্যাপারটা ছিল উল্টো। গুরেরো ছিল অত্যন্ত ক্ষমতাবান এক মাফিয়া গ্যাংয়ের লিডার, আর তার সঙ্গে জেমসের আগে থেকেই শত্রুতা ছিল। তাই যদি এখন কোনো ভয় দেখানো হয় তাহলে গুরেরো ধরেই নেবে যে এর পেছনে হাত রয়েছে জেমসের। তাই জেমস তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনে না। আর ঠিক পরের দিনই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা, যেটার ভয় সে আগেই পেয়েছিল। অফিসে পৌঁছানোর পর জেমস রাস্তার ওপারে গুরেরোর এক লোককে দেখতে পায়, যার হাতে সেই জোকারের মুখোশ ছিল। আর ইশারায় ইশারায় সে জেমসকে বুঝিয়ে দিয়েছিল যে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। এটা দেখেই জেমস ভয় পেয়ে যায় আর অফিসে ঢুকে পড়ে। অন্যদিকে এই সময়ে ডেক্সটার অ্যাঞ্জেলার নিজের টিমকে নিয়ে একটা বিচে আসে, কারণ সমুদ্রতটের পাশেই কিছু গাছের কাছে একজন মানুষের কাটা হাত পাওয়া গিয়েছে। ডেক্সটার হাতটা পরীক্ষা করে বুঝতে পারে যে কিছুক্ষণ আগেই এই হাত কাটা হয়েছে, আর খুনি খুব শিগগিরই এখানে ফেলে গিয়েছে। আর ঠিক তখনই অ্যাঞ্জেল সেখানে একটা ফটো খুঁজে পায়। ফটোটাও খুনি ইচ্ছা করেই সেখানে রেখে গিয়েছিল। আর সেই ফটো দেখামাত্র ডেক্সটার একদম চমকে যায়, কারণ ছবিটা যেই অ্যাঙ্গেলে তোলা হয়েছিল সেই একই অ্যাঙ্গেলে একইভাবে তার ছোটবেলার একটা ছবি তোলা হয়েছিল। তাই ডেক্সটার দ্রুত তার বাসায় ফিরে ফ্যামিলি অ্যালবাম খুলে বসে। তখন সে বুঝতে পারে এই কিলার তার বাড়িতে ঢুকেছিল আর এই অ্যালবামও দেখেছে, আর এখন সে ডেক্সটারের সঙ্গে আরও গভীরভাবে খেলতে চাইছে। এই সময় পুলিশ স্টেশনে হঠাৎ টম ঢুকে পড়ে মারিয়ার অফিসে এবং তার উপর চেঁচামেচি শুরু করে, কারণ বিচে পাওয়ার কাটা হাতটা আসলে টনির ছিল, অর্থাৎ টনি নিজেও এই সিরিয়াল কিলারের শিকার হয়ে গিয়েছে। অথচ মারিয়া মিডিয়ায় প্রকাশ করেছে এই টনিই নাকি সিরিয়াল কিলার। আর এত বড় ভুলের দায়ে টম এবার মারিয়াকে পানিশমেন্ট দেয়। সে বলে টনির বাড়িতে গিয়ে টনির মৃত্যুর খবর মারিয়াকেই জানাতে হবে। প্রথমে মারিয়া রাজি হতে চায় না, কিন্তু টম তার সিনিয়র, তাই তাকে মানতেই হয়। টনির বাড়িতে গিয়ে মারিয়া শুধু তার মাকেই পায়। ছেলের মৃত্যুর খবর শুনে সে একদম ভেঙে পড়ে, কিন্তু কান্নার মাঝেও সে মারিয়ার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চায়। সে তার ছেলের লাশ ফিরে পেতে চায়, যাতে সে তার শেষকৃত্য করতে পারে। এরপরের দিনে ডেক্সটারের টিম আবারও খুঁজে পায় টনির শরীরের আরেকটা অংশ। এবার সেটা ছিল একটা ফুটবল গ্রাউন্ডে পাওয়া কাটা পাটা দেখেই ডেক্সটার ভীষণভাবে অস্থির হয়ে যায়, কারণ শৈশবে এই একই ফুটবল মাঠে সে বন্ধুদের সঙ্গে খেলতে আসতো। আর একদিন সেখানেই সে নিজের বন্ধুদের সঙ্গে মিলে আরেকটা বাচ্চাকে বুলিং করছিল। ঠিক তখনই হ্যারি সেখানে এসে ডেক্সটারকে বকাঝকা করেছিল। সে বলেছিল সে যদি কাউকে কষ্ট দিতেই চায় তাহলে শুধু খারাপ মানুষদেরকেই কষ্ট দিতে হবে। আর ঠিক সেই সময়ই হ্যারি ডেক্সটারের একটা ছবি তুলেছিল। বর্তমান সময়ে ফিরে ডেক্সটার টনির কাটা পাটা ভালো করে পরীক্ষা করে, আর সেখান থেকে সে বুঝতে পারে এ পাটাও অল্প কিছুক্ষণ আগে কাটা হয়েছে। তার মানে টনি মারা যায়নি, সে এখনও বেঁচে রয়েছে। আর এই গুরুত্বপূর্ণ তথ্যটা ডেক্সটার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলকে নিয়ে মারিয়া আর জেমসকে জানায়। এবং যেহেতু গত দুদিন ধরে প্রতিদিনই টনির শরীরের নতুন নতুন অংশ মিলছিল, তাই ধরে নেওয়া যায় পরের দিনও টনির আরেকটা বডি পার্ট পাওয়া যাবে। এই কারণেই মারিয়া পুরো শহরের পুলিশকে নামিয়ে দেয় টনিকে খুঁজে বের করার জন্য। কিন্তু এই সবের মাঝেও জেমসের নিজের ভয় বাড়তেই থাকে, কারণ গত এক দুদিন ধরে সে যেখানে যাচ্ছে গুরেরোর লোকেরাও সেখানেই তাকে ফলো করছে। সেই রাতেও বাড়ি ফেরার পর সে দেখে তার বাড়ির বাইরে গুরেরোর কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে জেমস রাগে তাদের দিকে ছুটে যায়, কিন্তু সে কিছু করার আগেই তারা সেখান থেকে চলে যায়। এদিকে ডেক্সটার বাড়িতে বসে নিজের ফটো অ্যালবাম খুলে মাথা খাটাতে থাকে। সে বোঝার চেষ্টা করছিল পরের অংশ খুনি কোথায় ফেলতে পারে। আর তখন নিজের শৈশবের প্রিয় জায়গাগুলোর কথা ভাবতে ভাবতেই
একটা লোকেশন তার মাথায় আসে। তার মনে হয় পরের অংশটা সেখানে পাওয়া যাবে, তাই সে আগে থেকেই সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু কিলার সেখানে আসে না। ঠিক তখনই হঠাৎ ডেবরার ফোনে একটা কল আসে। সে ডেক্সটারকে আরেকটা জায়গায় যেতে বলে। সেখানে পৌঁছে ডেক্সটার বুঝতে পারে এই জায়গাটাতেও সে শৈশবে একবার এসেছিল, আর এবার টনির শরীরের আরেকটা অংশ পাওয়া গিয়েছে। এই ঘটনা ডেক্সটারকে আরও বেশি নাড়িয়ে দেয়, কারণ এখন আর সন্দেহ নেই এই কিলার ইচ্ছা করেই তার অতীত, তার স্মৃতি, তার ব্যক্তিগত জায়গাগুলোকে ব্যবহার করছে। সে রাতে বাড়ি ফিরে আবারও নিজের ফ্যামিলি অ্যালবাম খুলে দেখতে শুরু করে। ঠিক সেই সময় রিটা তার বাসায় আসে। প্রথমে ওরা একটু সময় কাটায়, তারপরে কাছাকাছি ঘনিষ্ঠ হয়। তারপর রিটাও ডেক্সটারের সঙ্গে বসে সেই অ্যালবাম দেখতে থাকে। আর সেগুলো দেখতেই হঠাৎ ডেক্সটারের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে বুঝতে পারে আসল কাহিনী কি। কিলার শুধুমাত্র সেই জায়গাগুলোই ব্যবহার করছে যেখানে ডেক্সটার একা না, তার সঙ্গে তার বাবা হ্যারিও ছিল, যার ফলে ডেক্সটার এখন রিটাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর আবার বসে এক এক করে সকল ছবি দেখতে শুরু করে। আর এরপরেই ডেক্সটার বুঝ যায় এরপরে খুনির টার্গেট হবে অ্যাঞ্জেল টু মের্সি নামের একটা পুরাতন হসপিটাল। এই হসপিটালে হ্যারির বাবা 30 বছর আগে ছিল, কিন্তু এখন সেই জায়গাটা আর হসপিটাল নেই। এটা এখন শুধু একটা ধ্বংসস্তূপ, একটা পরিত্যক্ত বিল্ডিং। আর ডেক্সটারের অনুমান পুরোপুরি সঠিক প্রমাণিত হয়, কারণ সেই বিল্ডিংয়ের বেসমেন্টে নামতেই সে যা দেখে তা ছিল একদম ভয়ঙ্কর। একটা বেডের উপর অমানসিক অবস্থায় টনি বাঁধা ছিল। সে এতটাই কষ্টে ছিল যে সে ডেক্সটারের পায়ের শব্দ পাওয়া মাত্র বলে, আমাকে মেরে ফেলো। আর তখনই ডেক্সটার সিঁড়ির দিক থেকে একটি ক্যামেরার ক্লিকের শব্দ শুনতে পায়। সে দৌড়ে সেখানে যায়, কিন্তু গিয়ে কাউকে দেখতে পায় না। শুধুমাত্র তখনকার ছবিটি দেখতে পায়। সেখানে ডেক্সটার আর টনি একসঙ্গে ছিল, মানে কিলার এখানে ছিল আর এই সময়টার অপেক্ষাই করছিল। যাই হোক, ডেক্সটার সময় নষ্ট না করে ডেবরাকে খবর দেয়, আর সঙ্গে সঙ্গে পুলিশেরা সেখানে চলে আসে। টনিকে রেস্কিউ করা হয়। আর কিছুক্ষণ পর টম নিজেও সেখানে এসে ডেবরার কাজের প্রশংসা করতে শুরু করে। সেই একই রাতে অন্য একদিকেও এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। জেমস যখন নিজের বাড়ির সামনে পৌঁছায়, হঠাৎ গুরেরের লোকেরা তার মাথায় কাপড় চাপা দিয়ে তাকে পেটাতে শুরু করে। এরপর তাকে টেনে হিঁচড়ে গুরেরোর কাছে নিয়ে যায়। সে জেমসকে মারার জন্য আগে থেকেই রেডি ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। হঠাৎ জেমসের নিজের সঙ্গীরা সেখানে পৌঁছে যায়, আর তারা সঙ্গে সঙ্গে গুলি করে গুরেরোর সকল লোককে একে একে মেরে ফেলে, আর শেষ পর্যন্ত গুরেরোকে ধরে ফেলে। পরে জানা যায় পুরো ঘটনাটাই ছিল একটি সাজানো প্ল্যান, যাতে তারা গুরেরোকে ধরতে পারে। পরের দিন ডেক্সটার আর তার টিম ফিরে যায় হসপিটালের লোকেশনে। তারা সেখানে ক্লু খুঁজতে শুরু করে, আর শেষ পর্যন্ত পায় টনির রক্ত আর ইঁদুরের কিছু রক্ত। কোনো বড় ক্লু না পেয়ে মারিয়া আর বিশেষ করে ডেবরা ভীষণভাবে হতাশ হয়ে যায়। অন্যদিকে এই সময় রিটার জীবনে নেমে আসে আরেক ঝামেলা। কাজ করে ফেরার পথে সে দেখে তার বন্ধু এরিনা টেনশনে রয়েছে। এরিনা একজন ইলিগাল ইমিগ্রেন্ট। সে কোনোভাবে মিয়ামিতে পৌঁছেছিল, কিন্তু তার হাজব্যান্ড কিউবাতেই আটকে ছিল। কিছুদিন আগে সে দালালকে টাকা দিয়েছিল যাতে তার হাজব্যান্ডকে এখানে নিয়ে আসে। দালালও রাজি হয়েছিল, কিন্তু মাঝপথে হঠাৎ করে তার স্বামীর সঙ্গে তার সকল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। তারপর থেকে না সে মিয়ামিতে এসেছে, না তার কোনো খোঁজ পাওয়া গিয়েছে। আর ইলিগালভাবে কাজটা করানোর কারণে সে পুলিশেও কমপ্লেইন করতে পারছে না। এটি জেনে রিটার খুবই খারাপ লাগে, আর সে সরাসরি ডেক্সটারকে এটি জানায়। ডেক্সটারকে অনুরোধ করে তার হাজব্যান্ডকে খুঁজে বের করতে। শুরুতে ডেক্সটার রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত রিটার কথায় তার কিছুটা সন্দেহ হয়, তাই সে এটি করতে রাজি হয়। আর খুব দ্রুতই সে খুঁজে পায় একজন দালাল, জর্জকে। সে ঠিক এই কাজটাই করে। এই তথ্য পাওয়ার পর ডেক্সটার পৌঁছে যায় জর্জের স্ক্র্যাপইয়ার্ডে, কিন্তু ভেতরে ঢোকার আগেই জর্জ সেখানে চলে আসে। নিজেকে বাঁচাতে ডেক্সটার তখন ভান করে সে একটি পুরাতন গাড়ি কিনতে এসেছে, কিন্তু জর্জ তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু ডেক্সটার থামে না। সেই রাতেই সে আবারও ফিরে আসে। এবার সে সবকিছু ভালোভাবে খুঁজে দেখে, আর চারপাশে থাকা অদ্ভুত জিনিসগুলো দেখে সে বুঝে ফেলে এই জায়গায় মূলত ইমিগ্রেন্টদেরকে বন্দি করে রাখা হয়। দালালরা মানুষগুলোকে এখানে এনে তাদের পরিবারের কাছে টাকা চায়, আর যদি টাকা না দেয় তাহলে তাদেরকে খুন করে ফেলে। আর এই পুরো নেটওয়ার্কের মাস্টার মাইন্ড জর্জ। এটি জানা মাত্র ডেক্সটার বুঝতে পারে সে তার পরবর্তী শিকার পেয়ে গিয়েছে, আর সে হলো জর্জ। তাকে সে নৃশংসভাবে খুন করবে। তবে পরদিন সমুদ্রের ধারে চলে আসে একটা লাশ। তদন্ত শুরু হতেই সবাই স্তব্ধ হয়ে যায়। বুঝতে পারে এই লাশটা মূলত এরিনার হাজব্যান্ডের। এই খবর জানার পর এরিনা ভেঙে পড়ে।
আর ডেক্সটার বুঝতে পারে এই খুনের বিচার শুধুমাত্র সেই করতে পারবে, এছাড়া কেউ এর বিচার দেবে না। যার ফলে সে এখন আরও গভীরভাবে জর্জের উপর নজরদারি করে। এরই মধ্যে সে জানতে পারে জর্জ তার অবৈধ টাকা দিয়ে বিশাল এক ম্যানশন কিনেছে, আর সেখানে সে তার ওয়াইফকে নিয়ে থাকে, আর তার এই অবৈধ কাজে তার ওয়াইফও তাকে সাহায্য করে। অন্যদিকে হসপিটালে টনি জ্ঞান ফেরার পর ডেবরা তার কাছে যায় আর সে কিলারের ব্যাপারে জানতে চায়, কিন্তু টনি কিছুই মনে করতে পারে না, কারণ পুরো সময় তার চোখ বাঁধা ছিল। তবে ডেবরা যখন অন্য কোনো ক্লু না পায় তখন আবারও সে টনির কাছে ফিরে আসে আর এখন তাকে সামান্য প্রেসার দেয়। সে তার চোখ বেঁধে দেয় আর বলে সেই সময়ের কল্পনা করতে, যে সময় ক্লার তাকে বেঁধে রেখেছিল, আর এটাও বলে সে সময় কি হয়েছিল খুঁটিনাটি সবকিছু বর্ণনা করতে। আর এক পর্যায়ে টনি একটি বিশেষ ঘটনা মনে করতে পারে। কিলার বারবার ট্রফির প্যাকেট ছিঁড়ত। এই খবর পাওয়া মাত্র ডেবরা আর দেরি করে না, সেদিকে চলে যায়, কারণ তার মনে হয় নিশ্চয়ই সেই ট্রফির প্যাকেটে কিলারের ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। আর সৌভাগ্যবশত সে একটা ট্রফির প্যাকেট খুঁজে পায়। এদিকে রাতের অন্ধকারে ডেক্সটার পৌঁছে যায় জর্জের বোটে। সে তল্লাশি চালাতে থাকে আর যা দেখে তা দেখে একদম ভিমরি খেয়ে যায়। বোটের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো মোবাইল ফোন, আর নিচের ডেকে লুকিয়ে রাখা হয়েছে অনেকগুলো লাশ। এই দৃশ্য দেখে ডেক্সটার প্রথমেই সবকিছুর ছবি তুলে নেয়, আর তখনই সে ঠিক করে আগামীকালই জর্জকে মারবে। ঠিক তখনই কুলে এসে থামে জর্জের গাড়ি। ডেক্সটারও দ্রুত নেমে লুকিয়ে পড়ে, আর জর্জ তখন তার বোট নিয়ে সমুদ্রের দিকে বেরিয়ে যায় লাশগুলো গায়েব করতে। যাই হোক, পরের রাত ডেক্সটার এবার পুরোপুরি রেডি। সে জর্জের গ্যারেজে ঢুকে একটা কন্টেইনারের ভেতরে সম্পূর্ণ হত্যার সেটআপ করে ফেলে। কিছুক্ষণ পর জর্জ সেখানে আসে কিউবা থেকে আনা নতুন অবৈধ মানুষদেরকে নিয়ে। সে তাদের একটা ওয়ারহাউসে বন্দি করে রাখে, কিন্তু তারপর তার চোখ পড়ে কিছু অদ্ভুত জিনিসে, দূরে রাখা অনেকগুলো মোমবাতিতে। সে ফলো করতে করতে সেই কন্টেইনারের ভেতরে ঢুকে যায়, আর সেখানে গিয়েই বুঝতে পারে সে বিপদে পড়েছে। সেখানে সেই সব মানুষের ফটো ছিল যাদেরকে সে মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল। আর কিছু বুঝে ওঠার আগেই ডেক্সটার তাকে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে ফেলে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক তখনই বাইরে ভেসে আসে আরেকটা গাড়ির শব্দ। তখন দেখা যায় সেখানে এসেছে জর্জের স্ত্রী। সে এসেছে ওই বন্দি মানুষগুলোকে দেখতে। ওয়ারহাউসের দরজা খুলতেই একজন মহিলা পালানোর চেষ্টা করে, তবে জর্জের ওয়াইফ তাকে আবারও হুমকি দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখেই ডেক্সটার আর দেরি করে না, সুযোগ বুঝে তাকেও সেন্সলেস করে ফেলে। কিছুক্ষণ পর দুজনেই জ্ঞান ফিরে পায় এবং তারা দেখে তারা দুজন একসঙ্গে বাঁধা। আর এবার ডেক্সটার কোনো দয়া করে না, সে দুজনকেই মেরে ফেলে। তবে এবার শরীর টুকরা করে না, বরং পুরো দেহটা সরাসরি সমুদ্রের মাঝখানে ফেলে দেয়। পরের দিন সবকিছু স্বাভাবিক ছিল। ডেক্সটার রিটার বাড়িতে এসে তার মেয়ের জন্মদিনের পার্টির কথা বলছিল, কিন্তু রিটা ভয়ে ছিল, কারণ পরদিনই তার হাজবেন্ড জেল থেকে ছাড়া পাবে আর সে এসেই তার উপরে টর্চার করবে। ডেক্সটার তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। কলটা রিসিভ করতেই তার মুখের রং বদলে যায়, কারণ খবর ছিল ভয়ঙ্কর। জর্জের গ্যারেজের পাশে সমুদ্রতটে একটি লাশ পাওয়া গিয়েছে, আর সেটা ছিল জর্জের ওয়াইফের, মানে ডেক্সটার যাকে খুন করে সমুদ্রে ফেলে এসেছিল তার। আর এটি শুনে ডেক্সটার প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এখন তদন্ত শুরু হবে, সে ধরাও পড়ে যেতে পারে। তবে সব থেকে টেনশনের ব্যাপার ছিল সে বডি ফেলে এসেছিল সমুদ্রের মাঝখানে, তাহলে সেটা এখানে কিভাবে আসলো? তার মানে কেউ একজন ইচ্ছা করে সেই বডি তুলে তীরে রেখে দিয়ে গিয়েছে, আর সে হতে পারে একজনই সেই রহস্যময় কিলার যে তাকে ফলো করছে। এরপর তদন্ত শুরু হয়, আর জানা যায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ট্রাঙ্কের ভেতর থেকে একটি বাচ্চা ছেলে সব দেখেছে। সে সেখানে লুকিয়েছিল। সে দেখেছে কে জর্জের ওয়াইফকে অজ্ঞান করেছে। এই তথ্য জানার পর ডেক্সটার দ্রুত সেখান থেকে সরে যায়, যাতে সেই বাচ্চা তাকে না দেখতে পারে। আর পাভলো নামের এক স্কেচারকে আনা হয়, যাতে সে সেই বাচ্চার বর্ণনা অনুযায়ী কিলারের ছবি আঁকাতে পারে। যার ফলে ডেক্সটার এখন প্রচণ্ড টেনশনে পড়ে যায়, আর তার অতীতের একটি স্মৃতি মনে পড়ে যায়। একটা সময় ছিল ডেবরা তখন ডেক্সটারকে ভাই হিসাবে মানত না। হ্যারি যখন ডেক্সটারকে ঘরে নিয়ে আসে, তারপর থেকেই সে ডেক্সটারের দিকেই বেশি মনোযোগ দেয়। এমনকি ডেবরাকে কিচ্ছু না জানিয়ে অনেক সময় ডেক্সটারকে নিয়ে শিকারে যেত। এই সব কিছুর মধ্যেই ডেবরা ধীরে ধীরে তার বাবার থেকে দূরে সরে যায়, আর সেই দূরত্বের জন্য সে ডেক্সটারকেই দায়ী করে। একসময় রাগের মাথায় সে ডেক্সটারকে বলেও ফেলেছিল, তুমি আমার ভাই না। বর্তমান সময়ে ফিরে ডেবরার সন্দেহ আরও শক্ত হতে থাকে। তার মনে হচ্ছিল এই সব কিছুর পেছনে আরেকজন সিরিয়াল কিলারের হাত থাকতে পারে।
ঠিক সেই সময় তারা খুঁজে পায় একজন মহিলাকে, যে জর্জ আর তার ওয়াইফের মৃত্যুর পর ওয়ারহাউস থেকে পালিয়ে গিয়েছিল। আসলে জর্জ আর তার ওয়াইফকে মারার পর ডেক্সটার নিজেই ওয়ারহাউসের দরজা খুলে দিয়েছিল। সকালে সেটা জানতে পেরে সকল বন্দি মানুষ পালিয়ে যায়, কিন্তু তাদের মধ্যে কেউই ডেক্সটারকে দেখেনি। কিন্তু না দেখলেও তারা সেই সিরিয়াল কিলারকে পছন্দ করছিল, কারণ সেই সিরিয়াল কিলারই তাদের জীবন বাঁচিয়েছে। এর কিছুক্ষণ পর ডেক্সটার ঢোকে সেই ঘরে যেখানে মারিয়া পাবলোর সঙ্গে বসেছিল, আর সে এখনও সেই কিলারের ছবি আঁকাচ্ছে। এটা দেখে ডেক্সটার আরও ভয় পেয়ে যায়। এখন তার একটাই লক্ষ্য, নিজেকে বাঁচানো। সেই রাতেই সে তার সকল যন্ত্রপাতি সমুদ্রের মধ্যে ফেলে দেয়, আর সবকিছু ফেলে দেওয়ার পর সে তার অমূল্য সংগ্রহ বের করে, সেই ব্লাড স্যাম্পলগুলার প্লেট। এই প্লেটগুলাই ছিল তার স্মৃতি। সেগুলো দেখতে দেখতে সে একে একে মনে করতে থাকে সে কাকে কিভাবে মেরেছিল। ঠিক তখনই তার চোখ পড়ে জর্জের ওয়াইফের প্লেটের উপর, আর সেখানে একটা স্মাইলি চিহ্ন ছিল। সেটা এঁকেছিল এক রহস্যময় কিলার। এই ছোট্ট জিনিসটা ডেক্সটারের মাথায় একটা বড় প্ল্যান এনে দেয়। নিজেকে বাঁচানোর জন্য সে সেই ব্লাড স্যাম্পল একটা খঞ্জরের উপর লাগিয়ে দেয়। তারপর নিজের ফরেন্সিক দক্ষতা ব্যবহার করে সেই খঞ্জরের উপর জর্জের ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে দেয়। এরপর সে সেই খঞ্জরটা লুকিয়ে রাখে জর্জের গ্যারেজে। পরের দিন সে জেমসের সঙ্গে কথা বলে, কৌশলে তার মনে সন্দেহ ঢুকিয়ে দেয় হয়তো আসল কিলার জর্জের ওয়ারহাউসে লুকিয়ে রয়েছে। জেমস আবার সেখানে যায়, আর এবার সেই খঞ্জর খুঁজে পায়, আর তাতে জর্জের ফিঙ্গারপ্রিন্ট ছিল। সবকিছু মিলিয়ে এটা প্রমাণ হয়ে যায় জর্জই নিজের ওয়াইফকে খুন করেছে, আর তারপর সে পালিয়ে গিয়েছে। যেহেতু জর্জের লাশ এখনও পাওয়া যায়নি, তাই সবাই সেটাই মেনে নেয়। ঠিক তখনই মারিয়া সেখানে আসে আর পাভলোর আঁকা স্কেচ দেখায়। ডেক্সটার প্রথমে ভয় পায়, কিন্তু পরে দেখে সে হেসে ফেলে, কারণ ছবি ছিল যিশুর। অ্যাকচুয়ালি বাচ্চাটা এতটাই ভয় পেয়েছিল যে সে ভেবেছিল সেই রাতে যিশু এসে তাদেরকে বাঁচিয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় ডেক্সটারের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব খুবই দ্রুতই চ্যানেলে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।